নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ কলকাতায় উদ্ধার। পরিকল্পিত হত্যাকাণ্ড, বাংলাদেশিরাই জড়িত, ৩ জন আটক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনোয়ারুল আজিমের মৃত্যুর খবরে ঝিনাইদহে শোকের মাতম। মরদেহ দেশে আনা ও হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি স্বজনদের। এমপি আজিমকে খুঁজে বের করতে পারেনি বাংলাদেশ সরকার ও বন্ধু রাষ্ট্র কেউই, মন্তব্য মির্জা ফখরুলের। বন্ধু রাষ্ট্রকে দায়ী করা সমীচীন নয়, বলেছেন ওবায়দুল কাদের। হাজার হাজার কোটি টাকা লোপাটেও ব্যবস্থা না নেওয়ায় ব্যাংকের উপর আস্থা কমে যাচ্ছে মানুষের। অভিযোগ রাশেদ খান মেননের রিজার্ভ কমে যাওয়া দুশ্চিন্তার, বললেন ডক্টর আতিউর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঝিনাইদহ ৪ আসনের নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ পাওয়া গেছে পশ্চিমবঙ্গের কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে। চিকিৎসার কথা বলে ভারত গিয়ে তিনি নিখোঁজ হন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশি পুলিশ। আর আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, খুনের মোটিভ উদ্ঘাটনে কাজ চলছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বুধবার সকালে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। গেল 12 মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। দুদিন পর অর্থাৎ 14 মে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন আজিম। তার নিখোঁজের বিষয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগের পর কলকাতার একটি থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। পুলিশ আসছে, এটাই দেখছি। কবে থেকে পুলিশ আসছে? আমরা তো দেখছিলাম, কাল থেকেই দেখছি পুলিশ আসছে। কত পুলিশ লোক? নিউটাউন থানা না বাইরে? এখন নিউটাউন থানা, এই সকালবেলা এখন নিউটাউন থানায় ঢুকলো। আপনারা সব ছিলে, দেখলে। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ, কারা কারা খুন করেছিলেন, এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন, সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। এদিকে আইজিপি বলেন, আনোয়ারুল আজিমের মৃত্যু সম্পর্কে গণমাধ্যম থেকে তারা জেনেছেন। আগে থেকে তার নিখোঁজের পেছনে স্বর্ণ চোরাচালান, হুন্ডি সহ নানা মোটিভ নিয়ে পুলিশ কাজ করছিল বলেও জানান তিনি। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা তাদের সাথে, তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয় হবে। এই মোটিভ নিয়ে কাজ করছে এই ইন্ডিয়ান পুলিশ, কাজ করছে, আমরাও কাজ করছি। আমরা এখনই এই সম্পর্কে মন্তব্য করার সময় হয়নি। 3 বারের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম। কে বা কারা তাকে হত্যা করেছে তার তদন্তে নেমেছে পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধারের খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন তারা। ঝিনাইদহ প্রতিনিধি আসিফ ইকবাল মাখুনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 7-8 দিন নিখোঁজ থাকার পর বুধবার সকালে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের খবরে শোকস্তব্ধ তার স্বজনরা। শোকের ছায়া নেমে এসেছে নেতাকর্মীদের মাঝে। এমন একটি এমপিকে হারাইছি যে এমপি আসলে সর্বদা সব কাজে নিয়োজিত, তার কোনো দিন ছিল না, রাত ছিল না, এমন এমপিকে আমরা হারাইছি। আসলে এরকম এমপি আর আমরা পাবো না। আমরা তার জানাজার নামাজে অংশগ্রহণ করবো, এটা ভাবতে বুকের মধ্যে কেঁপে ওঠে। আসলে আমরা কালীগঞ্জবাসী বঞ্চিত এমন একজন এমপি থেকে। তার অভাব কোনোদিন পূরণ হবে না। কালীগঞ্জের মানুষ আজকে সব কিছু হারিয়ে ফেলে। রাস্তাঘাটের কথা বলতে হয় না, ওই একভাবে রাস্তাঘাট যেটা ভাঙা খেটে রাস্তায় পাকা খেতে দিচ্ছে। ও বড় লোকের বাড়িতে আগে গরিব মানুষের আগে ভক্তি পাওয়া যাবে। স্বজনরা জানান, গত 11 মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে ভারতে যান আনোয়ারুল আজিম। গত 15 মে সকালে পরিবারকে বার্তা পাঠান তিনি দিল্লি পৌঁছেছেন। এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করতে পারেননি স্বজনরা। 3 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নির্মম খুনের ঘটনায় বাকরুদ্ধ তার পরিবার। কাঁদতে কাঁদতে বাবার খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিতের দাবি জানান তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বাবার খুনিদের ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও আকুতি জানান তিনি। এদিকে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, খুনের রহস্য বের করতে কলকাতা পুলিশের সঙ্গে কাজ করছে বাংলাদেশের গোয়েন্দারাও। গ্রেফতার 3 জনের কাছ থেকে হত্যার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে এখন বলা যাবে না বলে জানান তিনি। এসএম ফয়েজের রিপোর্ট। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন, আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না। বাবাকে হারিয়ে পাগল প্রায় আনোয়ারুল আজিমের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। চিকিৎসা নিতে গিয়ে বাবা নির্মম হত্যার শিকার হবেন এমনটা ভাবতেও পারছেন না তিনি। বাবার সাথে সবশেষ ভিডিও কলে কথা বলার স্মৃতি হাতড়ে ফিরছেন ডরিন। আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে। আমি পরীক্ষাও দিয়েছি, আমার সামনে রেজাল্ট দেবে। সে আমার বলে গেছে, আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করব, তুমি কি করেছো। আমার কোনো কথাই সে রাখতে পারে, সে চলে গেছে। আপনারা শুধু আমার অনুরোধ, আমার বাবার এইটার বিচার করবেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে বাবাকে হারিয়ে যেন অথই সাগরে পড়েছেন ডরিন। বাবার খুনিদের প্রকাশ্যে সাজা নিশ্চিতের দাবি তার। আমার বাবার হত্যার বিচার চাই আমি। আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন। আপনারা সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল। মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন, সে আমার মায়ের মতন। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সে আমাকে যথেষ্ট হেল্প করছে। সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না। এদিকে আজিম হত্যার ঘটনাকে বেশ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। এটা আমাদের তদন্ত চলছে। এটা কোনো পারিবারিক, আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা, সবকিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি। ভারতের মাটিতে বাংলাদেশি এমপি খুনের রহস্য শীঘ্রই উদ্ঘাটন হবে আশা গোয়েন্দাদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। কলকাতায় ঝিনাইদহের সংসদ সদস্য হত্যার সাথে দুর্নীতি লুটপাটের কোনো সম্পর্ক আছে কিনা প্রশ্ন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, একজন সংসদ সদস্য নিখোঁজ হলেও বাংলাদেশের সরকার অথবা বন্ধুরাষ্ট্র কেউই তা খুঁজে বের করতে পারেনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে একটি বাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা হয়। শাহাদাত বার্ষিকী উপলক্ষে 28 মে থেকে 11 জুন পর্যন্ত 15 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। ঝিনাইদহের সংসদ সদস্যের লাশ কলকাতায় পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো, ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী, তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে।
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের ওপর হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, উপজেলার কোথাও নির্বাচন হচ্ছে না, নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা নেই। তথাকথিত উন্নয়নের নামে ঋণের বোঝা বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, কষ্ট বাড়ছে সাধারণ মানুষের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ভারতের কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য খুনের ঘটনায় বন্ধু রাষ্ট্রকে দায়ী করা বিএনপি মহাসচিবের জন্য সমীচীন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঝিনাইদহের এই সংসদ সদস্যের ভারতে যাওয়া নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল বলে মন্তব্য করেন তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক বুক কমিটির আয়োজিত সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় ভারতের কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনা নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। এ বিষয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনাও করেন তিনি। এমপি তো যখন চিকিৎসার জন্য যান, তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান। কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও, তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ যায়, তা সেটার জন্য বন্ধুরাষ্ট্রের তো কোনো, ফখরুল সাহেব বলছেন বন্ধুরাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র, তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন করেছে? এবং তাকে যারা হত্যা করেছে, যে ফ্ল্যাটটিতে, সেটা বাংলাদেশেরই কেউ ভিন্ন নামে ওই ফ্ল্যাটটি ক্রয় করেছিল, এবং ওখানে যারা হত্যা করেছে ৫-৬ জনের মতো, এর মধ্যে ৫ জনই আমাদের দেশে, বাংলাদেশের লোক। তো এখন এই ব্যাপারটাকে নিয়ে কথায় কথায় যারা দেখতে নারী তার চলন বাধা, এ ধরনের উক্তি করা বলব সমীচীন। এছাড়া সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যারা গাজার গণহত্যাকে এবং গণহত্যা যারা ঘটাচ্ছে, তাদের নিষ্ঠুর বর্বরোচিত ভূমিকাকে যারা গণহত্যা বলতে চায়, তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। দোষী সাব্যস্ত হলে বঙ্গবন্ধু কন্যা কাউকে ছাড় দেন না বলেও স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড বাংলাদেশ ভারত দুই দেশের কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। হত্যাকাণ্ডের ঘটনাকে মর্মান্তিক ও দুঃখজনক বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় মূল হোতাকে আটক করেছে ডিবি পুলিশ। এছাড়া কলকাতা পুলিশও 2 জনকে আটক করেছে বলে জানান তিনি। বাংলাদেশের কলকাতা উপদূতাবাসের মাধ্যমে ভারতের পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতির কারণে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা আজিজ আহমেদের ব্যক্তিগত দায় বলে মন্তব্য করেন তিনি। এমপি আনোয়ার সাহেবের হত্যাকাণ্ডটা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, অনভিপ্রেত। যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে, এবং কলকাতা পুলিশও 2 জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তো এ নিয়ে বিস্তারিত আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি, এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের এন্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তো সুতরাং এখানে এটি 2 রাষ্ট্রের বিষয় নয় আসলে। ধন্যবাদ। সরকারের শরিক দলের সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন,
ব্যাংকের উপর মানুষের আস্থা কমে যাচ্ছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের মতে বাংলাদেশের রিজার্ভে আরও $15 বিলিয়ন আসতে হবে। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। 2021 সাল থেকে 2024 সাল মাঝে এই সময়ে $48 বিলিয়ন থেকে ব্যবহারযোগ্য রিজার্ভ নেমেছে 13 বিলিয়নে। রিজার্ভের অঙ্ক সবারই দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে, কারণ ডলারের বাজে অস্থিরতার মধ্যে ব্যবসায়ীরা প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছেন না। এমন বাস্তবতা রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের বাজেট বিশ্লেষণ বিষয়ক আমাদের সংসদের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকিং খাতের দুরবস্থা, রিজার্ভ সহ অর্থনীতির নানা বিষয় আলোচনায় ঘুরে ফিরে আসে। এখনকার বড় চ্যালেঞ্জ হলো আমাদের বহিঃ খাত অর্থাৎ এক্সটার্নাল ইকোনমি, এবং সেখানে আমাদের একটা আর্থিক খাতে এক ধরনের ডেফিসিট তৈরি হয়েছে। প্রায় $15 বিলিয়ন বাড়তি প্রবাহ আমাকে আনতে হবে, ফরেন এক্সচেঞ্জের প্রবাহ আনতে হবে। সরকারের শরিক দল বিরোধী দলের সংসদ সদস্যরা বলেন, দিনে দিনে ব্যাংকিং খাত নষ্ট করা হয়েছে, ক্ষত সৃষ্টি হয়েছে অর্থনীতিতে, কিন্তু দায়ীদের বিচারে মুখোমুখি করা হয়নি। হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লোপাট হয়ে গেল, বেসিক ব্যাংকে লোপাট হয়ে গেল। আপনি আজ পর্যন্ত বেসিক ব্যাংকের চেয়ারম্যানকে দুদক বহু বছর পরে এসে হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা নিল, কিন্তু এখন পর্যন্ত তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি কিন্তু বাংলাদেশের ভিতরেই অবস্থান করছেন। আইসিবি ইসলামিক ব্যাংক যেটা রয়েছে, তারা আমানতকারীদের টাকা দিতে পারছে না, এমনকি তাদের সম্পদ বিক্রি করেও তারা টাকা দিতে পারছে না। তাহলে এতগুলো ব্যাংক কেন দেওয়া হলো? কোন সিদ্ধান্তের ভিত্তিতে ব্যাংক দেওয়া হলো? যে ইন্টারেস্ট রেটটা এখন ব্যাংক ফিক্স করবে, সেটা কিসের বেসিসে ফিক্স করবে অন্তত সেটা বলে দেন। আপনার যেটা ব্যাংক রেট থাকবে, আমেরিকা কি হয় ব্যাংক রেট, এরা আদার পার্সেন্ট বাড়াবার জন্য দে গো ফর সাচ এ বিগ ডিসকাশন, 1/4% বাড়াবার জন্য দে গো ফর সাচ এ বিগ ডিসকাশন। আর আবার এখানে 7 দিনের মধ্যে আপনার 9% থেকে 15% করে দিচ্ছে। বাংলাদেশের অর্থনীতির জন্য রাশিয়ার যুদ্ধ ও করোনাকে সামনে আনা হয়, কিন্তু করোনার সময় বাংলাদেশের অর্থনীতি ভালো ছিল। এ সময় রাশিয়ার অর্থনীতি আরো চাঙ্গা হয়েছে বলে মন্তব্য করেন তারা। গোলাম ময়নুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। শুধু নিজে বা পরিবারকে নিয়ে ভালো থাকার চিন্তা না করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বৌদ্ধ ধর্মীয় নেতারাও বঙ্গভবনে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি এ সময় বলেন, মহামতি বুদ্ধ স্থান কাল পাত্রের ঊর্ধ্বে উঠে পৃথিবীর সকল জীবের কল্যাণ ও সুখ কামনা করেছেন। বৌদ্ধ নেতাদের তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়তে বুদ্ধের সুমহান শিক্ষা ও আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশে দেশে যুদ্ধ বিগ্রহ ও বিশ্ব অর্থনীতিকে ভারসাম্য করে তুলছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের আর্থসামাজিক খাতেও। তাই কঠিন এই সময়ে সকলকে একে অপরের পাশে দাঁড়াতে আহ্বান জানান রাষ্ট্রপতি। দেশ ও জনপদের কল্যাণে কাজ করবেন। শুধু নিজে বা পরিবারকে নিয়ে ভালো থাকার চিন্তা না করে সকলকে নিয়ে ভালো থাকার চিন্তা করবেন। একটি সৌহার্দ্য ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মহামতি বুদ্ধ আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন। নানা আয়োজনে উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। রাজধানীর বৌদ্ধ মন্দিরগুলোতে শান্তি শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা ও ধর্মীয় আলোচনা সভা হয়েছে। অহিংসা পরম ধর্ম, বুদ্ধের এই বাণী সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, এমনটি প্রত্যাশা পুণ্যার্থীদের। ইসমাইল হোসেন পলাশের তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। আড়াই হাজার বছর আগে নেপালের কপিলাবস্তু রাজ্যের লুম্বিনীতে রাজা শুদ্ধোধনের স্ত্রী মায়াদেবীর গর্ভে জন্মগ্রহণ করেন মহামতি গৌতম বুদ্ধ। এরপর বুদ্ধগয়ার এক বৃক্ষের নিচে কঠিন সাধনার মধ্য দিয়ে ৩৫ বছর বয়সে নির্বাণ লাভ করেন তিনি। ৮০ বছর বয়সে একই দিনের পূর্ণিমা তিথিতে ইহলোক ত্যাগ করেন গৌতম বুদ্ধ।
জন্মগ্রহণ, তারপর বোধিজ্ঞান লাভ বা যেটাকে আমরা বলছি বুদ্ধত্ব লাভ, এবং পরবর্তী হচ্ছে মহাপরিনির্বাণ লাভ বা যেটা আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করা বুঝি। তো এই 3টি স্মৃতি বিজড়িত এই দিনটিকে আমরা বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করে থাকি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আত্মাকে পরিশুদ্ধ করার পবিত্র দিন এটি। রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক মহাবিহারে সমবেত ভক্তরা সকল প্রাণীর কল্যাণ কামনায় প্রার্থনার মধ্য দিয়ে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানান। বিশ্বের সকল মানুষ আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, বুদ্ধের এই দর্শনটা আমরা মেনে চলি। জন্ম মৃত্যু বুদ্ধত্ব লাভ আজকের দিনে সাধনা লাভ করছে। স্মৃতি বিজড়িত আজকের এই বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান। হিংসা, বিদ্বেষ, লোভ, হানাহানি এগুলো থেকে মুক্ত হয়ে আমরা একটি সুন্দর দেশ গঠন করার প্রত্যয়ে এগিয়ে যাব। শুভ বুদ্ধ পূর্ণিমা, যেটা আমাদের সবথেকে বড় উৎসব। তিনটি স্মৃতি নিয়ে আজকের উৎসব, তো ভালোই লাগছে। আমরা বৌদ্ধরা পঞ্চশীল গ্রহণ করেছি, অষ্টশীল নিয়েছি, বুদ্ধ পূজা করেছি। আনন্দ থাকুক যেন সব মানুষরা, সবাই যেন ভালো থাকুক। বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, ধর্মশ্রবণ ও দান দক্ষিণা সহ নানা আয়োজন ছিল ধর্মরাজিক বৌদ্ধ বিহারে। এটা অনেক তাৎপর্য আছে যে আমরা বিশেষ করে আমাদের বুদ্ধ পূর্ণিমা উদযাপন মানে বিশ্ব শান্তি কামনা, বাংলাদেশ সহ সকল মানুষ যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারে সেই কামনা করে আমরা সবসময় প্রার্থনা করে থাকি আর কি। বুদ্ধের অহিংসার বাণী আর হিংসার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে এমন প্রত্যাশা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগকে দানবীয় শক্তির সরকার উল্লেখ করে তাদের কবল থেকে দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশের বিএনপি সমর্থক বৌদ্ধ ধর্মের প্রতিনিধিরা অংশ নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন সহজ কথা নয়। এই আন্দোলনে বিজয় অর্জন করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সেখানে সব ধর্ম, সব সম্প্রদায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। তো সেই গণতন্ত্রকে এই দানবীয় সরকার, শোষক গোষ্ঠী তারা আমাদের কাছ থেকে, আওয়ামী লীগ তারা কেড়ে নিয়েছে। এইটাকেই ফিরে পাওয়ার জন্য, পুনরুদ্ধারের জন্য কিন্তু আমরা এই সংগ্রাম করছি। আমাদের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম এটা সহজ কথা নয়। এখানে কখনো উত্থান আসবে, পতন আসবে, কিন্তু সেই সব কিছুকে সামনে নিয়ে আমার দেশকে মুক্ত করার জন্য, আমার জাতিকে মুক্ত করার জন্য, মানুষকে মুক্ত করার জন্য আমাদেরকে এই সংগ্রামকে অবশ্যই আরো বেগবান করতে হবে এবং আমাদের বিজয় অর্জন করতে হবে। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর সবুজবাগে শান্তি শোভাযাত্রা করেছে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। শোভাযাত্রাটির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি চিত্তরঞ্জন দাস। এ সময় তিনি বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবে নতুন মাত্রা যোগ করেছে শান্তি শোভাযাত্রা। বাংলাদেশের ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শোভাযাত্রাটি সবুজবাগ এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বৌদ্ধ মন্দিরে গিয়ে শেষ হয়। আর উপস্থিত ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। আমাদের 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলের মাননীয় কাউন্সিলর এবং প্রশাসনের আপনাদের প্রতি রইল মৈত্রীময় শুভেচ্ছা। আসলে আমাদের এই শান্তি শোভাযাত্রা বিশ্ব শান্তি কামনায়, এই অশান্ত বিশ্বেই তথাগত বুদ্ধের শান্তির বাণী বর্ষিত হওয়ার জন্য আমরা এই শোভাযাত্রা শুরু করতে যাচ্ছি। আজকে জানেন যে শুধু বুদ্ধ ধর্মাবলম্বীদের নয়, আমাদের বাংলাদেশে সকল নিরপেক্ষ ব্যক্তিদের কাছে এই দিনটি একটি বিশেষ দিন। কারণ এই দিনে আমাদের বুদ্ধ ধর্মের যিনি প্রবর্তক তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই দিনেই বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং পরিনির্মাণ হয়েছেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সরকার সচেষ্ট থাকেন এবং বাংলাদেশ সরকার বৌদ্ধ সম্প্রদায়ের সাথে একটি মৈত্রীময় শুভেচ্ছাও করে থাকেন। আমরা এই দিনটি ভবিষ্যৎ সুখ শান্তি সমৃদ্ধ করছি এবং আমাদের বাংলাদেশকে
যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারি আমরা সকল সম্প্রদায় মিলেমিশে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে এবং তাকে সহযোগিতা করছেন আমাদের ঢাকা ৯ আসনের মাননীয় সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাবির হোসেন চৌধুরীকে আজকের দিনে আমরা শুভেচ্ছা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমের খণ্ডিত মরদেহ কলকাতায় উদ্ধার, পরিকল্পিত হত্যাকাণ্ড, বাংলাদেশিরাই জড়িত, ৩ জন আটক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনোয়ারুল আজিমের মৃত্যুর খবরে ঝিনাইদহের শোকের মাতম, মরদেহ দেশে আনা ও হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি স্বজনদের। এমপি আজিমকে খুঁজে বের করতে পারেনি বাংলাদেশ সরকার ও বন্ধুরাষ্ট্র কেউই, মন্তব্য মির্জা ফখরুলের। বন্ধুরাষ্ট্রকে দায়ী করা সমীচীন নয়, বলেছেন ওবায়দুল কাদের। হাজার হাজার কোটি টাকা লোপাটেও ব্যবস্থা না নেয়ায় ব্যাংকের উপর আস্থা কমে যাচ্ছে মানুষের, অভিযোগ রাশেদ খান মেননের। রিজার্ভ কমে যাওয়া দুশ্চিন্তার, বললেন ডক্টর আতিউর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।